এই দাগটা কোথা থেকে এলো? এই লাইনটা কি গতকাল ছিল? কিভাবে হয়ে যাচ্ছে মুখটা এরকম? সানস্ক্রিন লাগানো মানেই আপনি অ্যান্টি এজিং এর একটা নেক্সট স্টেপ। অমুক সেলিব্রিটি করছে, আমি তাহলে করব। এই কম্পিটিশনটা কি হেলদি? সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ে বা সবকিছু দেখার ফলে এদেশে ফর্সা হতে চাওয়ার যে একটা আর্জ। জার্মানিতে ছিলাম, 10 জন পেশেন্ট মিনিমাম আমি স্কিন ক্যান্সারের দেখতাম। একদিনে গ্লাস স্কিন, প্রত্যেকটারই একটা এফোর্ট লাগে লাইফে। সবার স্কিনে সব বয়সে সব রকম অ্যাসিড। এটা কি ঠিক দেখছি? মানে এরকম ইনফরমেশন আমার কাছে জানা নেই। সবাইকে একই রকম দেখতে হয়ে যাচ্ছে, সবাইকে পুতুলের মতো লাগছে। চোখ একদিকে বেশি খুলে যেতে পারে, একদিকে কম খুলে যেতে পারে, একদিকে হাসি বেড়ে যেতে পারে, একদিকে হাসি হবে না। নীনা গুপ্তাকে দেখি আমরা, হেমা মালিনীকে দেখি, প্রচুর রিঙ্কলস পড়ে গেছে, সেটাকে আমি একটু যদি গুছিয়ে নিতে চাই। বোটক্স, ফিলার্স শব্দগুলো শুনলেই মনে হয় আকাশ ছোঁয়া খরচ। বিয়ের আগে মেকআপের কথা ভাবুন। রেটিনাল মাখলেই নাকি বয়স কমে যাবে। রেটিনল একটা মেডিকেল গ্রেড জিনিস। একটা মিথ বাস্টিং মেসেজ। আয়নার দিকে তাকালেই কখনো কখনো যেন মুখের মধ্যে প্রশ্ন বিচিত্রা। এই দাগটা কোথা থেকে এলো? এই লাইনটা কি গতকাল ছিল? কিভাবে হয়ে যাচ্ছে মুখটা এরকম? বয়সটা বুঝি লেখা হয়ে যাচ্ছে? আর সোশ্যাল মিডিয়া খুললে এই সিরাম মাখুন, ওই অ্যাসিড ভালো, মুখের শেপটা মনের মতো করে নিতে পারেন ফিলার দিয়ে, আর বোটক্স না করলে চিরতরুণ থাকবেন কিভাবে? এত কিছুর মধ্যে খুব কম বয়স থেকে শুরু হয়ে যাচ্ছে স্কিন কেয়ারের একটা দৌড়। অ্যান্টি এজিং নিয়ে চিন্তাভাবনা। কিসের জন্য এই দৌড়? কতটা দরকার? সবাই সবসময় সব কিছু ট্রাই করতে পারে? দ্য ওয়ার্ল্ড আরোগ্য নতুন পডকাস্টে আছে আমি তিয়াস, এবং আমার সঙ্গে এই নিয়ে কথা বলার জন্য রয়েছেন অ্যাপোলো হাসপাতালের কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট ডক্টর সুরজিৎ গড়াই। ওয়েলকাম ডক্টর। স্কিন কেয়ার নিয়ে কথা বলবো, অ্যান্টি এজিং নিয়ে কথা বলবো। একটা পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করি। যখন ছোট ছিলাম না, লুকিয়ে লুকিয়ে বিউটি ম্যাগাজিনের পাতা উল্টাতাম। আমাদের ছোটবেলায় এত খোলামেলা ছিল না ব্যাপারটা। তো সেখান থেকে স্কিন কেয়ার নিয়ে শিখেছিলাম সিটিএম, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। শুনে মনে হতো বাহ, কত কিছু জানি। এখন স্কিন কেয়ারে দেখি এই অ্যাসিড, সিরাম, এটা ওটা সেটা। স্কিন কেয়ার কি বদলে গেছে? মানে সিটিএম কি ভুলে যাব? মানে ব্যাপারটা ঠিক কি হয়েছে? অ্যান্টি এজিং ব্যাপারটা না আগেও ছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্যে এখন এত বেশি হাইপ। হ্যাঁ, তার জন্যে সায়েন্সও গ্রো করেছে, বিকজ মার্কেটটা এক্সপ্যান্ড করার জন্যে প্রচুর ইনভেস্টমেন্ট বেড়েছে এখানে। তো অ্যান্টি এজিং সিটিএমে আর থেমে নেই। এই যে টোনার ব্যাপারটা আমরা ভাবতাম খুব ইম্পর্টেন্ট একটা সময়, সেই টোনার ব্যাপারটার ইম্পর্টেন্স কিন্তু কমে গেছে। টোনার খুব একটা জরুরি নয়। তো রাদার ক্লিনজিং, দেন ময়শ্চারাইজেশন অ্যান্ড সানস্ক্রিন, এই তিনটে ইম্পর্টেন্ট হয়ে গেছে। সানস্ক্রিন ইম্পর্টেন্ট এই জন্যেই যে সানলাইটের ইউভি রেডিয়েশন আছে সেটা আমাদের এক্সটার্নাল এজিং এর জন্য, মানে স্কিনের বুড়িয়ে যাওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তার জন্য সানস্ক্রিন লাগানো মানেই আপনি অ্যান্টি এজিং এর একটা নেক্সট স্টেপে পৌঁছে গেলেন। সানস্ক্রিন যেন মিস না হয়। এরপরে প্রচুর কিছু এখন রয়েছে যেগুলো স্পেসিফিক কনসার্নের উপর ডিপেন্ড করে, চামড়ার যে স্পেসিফিক ইস্যুসগুলো রয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা দিতে পারি। এবং একটা বয়সের পরে কিছু কিছু অ্যান্টি এজিং ক্রিম সত্যি ইম্পর্টেন্ট হয়ে যায়, সেগুলোকে অ্যাড করা উচিত হয়। আমরা সেই গল্পটা আজকে তাহলে করতে যাই। এই গল্পটাই আমরা করব এবং এটা নিয়ে একদম যতটা সহজভাবে বোঝানো যায় বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, এই যে আপনি সোশ্যাল মিডিয়ার কথাটা বললেন, আমিও আমার কথা শুরুতেই বললাম। এবার এখন তো 12, 13, 14 বছরের ছেলেমেয়েরাও সোশ্যাল মিডিয়া ইউজ করছে, এবং তারাও ওই রিলস, ওই কন্টেন্ট দেখছে। দেখে না, তাদের তো বোধ বুদ্ধি বা চিন্তা ভাবনা, অভিজ্ঞতা অতটাও গ্রো করেনি, কিন্তু একটা কোথাও প্রলোভন, একটা ফাঁদে পা দিয়ে দেওয়ার মতো হয়, আছে এটা করলে আমি সুন্দর হয়ে যাব। এই যে কিশোরী বয়স থেকে একটা কমপ্লেক্স তৈরি হয়, এটাকে আপনি কিভাবে দেখেন? মানে এটা কি কোথাও একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয় সচেতন করতে গিয়ে? দুভাবেই ভাবা যায়। আমি এটাকে একটু পজিটিভলি নেব। আমাদের সময় আমরা এটা নিয়ে ভাবিনি। আমি ডার্মাটোলজি করতে আসার পরে স্কিন কেয়ার নিয়ে ভাবনা চিন্তা শুরু করলাম। সো এটা অলরেডি অনেক লেট। তো যদি আমরা পজিটিভলি নিই, তাহলে এই বয়সে আমরা অ্যাকচুয়ালি স্কিন কেয়ারটা শুরু করতে পারি। কেন? কারণ পিউবার্টির সময় বড্ড হরমোনাল চেঞ্জ হয়। তো তখন অ্যাকচুয়ালি বাচ্চাদের স্কিন থেকে আমরা অ্যাডাল্টের স্কিনে ঢুকছি। তো সেটাই অ্যাকচুয়াল সময় যখন প্র্যাকটিসে নিয়ে আসা উচিত আমাদের প্রপার স্কিন কেয়ারটাকে। আর এখনকার জেনারেশন সত্যিই স্মার্ট। আমার মনে হয়েছে ওদের দেখে যে ওরা অনেক কিছু জানে। শুধুমাত্র আমাদের কাজ হলো একটু গাইড করা এবং যেগুলো ভুল সেগুলোকে শুধরে দেওয়া, আর কিছু না। তো সেটা যদি ঠিকমতো করা যায়, ওদেরকে গাইড করা,
তাহলে এটাই বেস্ট টাইম যখন সে স্কিন নিয়ে সচেতন হবে, একটু রূপ নিয়ে সচেতন হবে, ইভেন ড্রেস নিয়ে সচেতন হবে, গ্রুমিং নিয়ে সচেতন হবে। সো পিউবার্টি বেস্ট টাইম। দেখানোর মধ্যে তো কোনো অন্যায় নেই, কোনো অন্যায় নেই, শিখতে অনেক কষ্ট করতে হয়, অনেক সময় লাগে, অনেক এফর্ট লাগে। সো দ্য বেস্ট টাইম টু স্টার্ট অ্যাট পিউবার্টি। আপনি পজিটিভ দিকটা বললেন, আমার খুব ভালো লাগলো, কিন্তু আমি তো ছাড়বো না, নেগেটিভ দিকটাও একটু জানতে চাইবো সাংবাদিক হিসেবে। এটা কি কোথাও একটা কম্পিটিশনে পড়ে যাওয়া নয়? মানে আমি খুব ছোটবেলা থেকে যখন আমার পড়াশোনাটা আরো ভালো করা উচিত, আমার কেরিয়ার নিয়ে ভাবা উচিত, সেখানে আমার এই স্কিন কেয়ার ইত্যাদি নিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখে, আচ্ছা অমুক সেলিব্রিটি করছে, আমি তাহলে করব, এই কম্পিটিশনটা কি হেলদি? স্কিন কেয়ার অ্যাকচুয়ালি খুব বেশি সময় নেয় না। দিনে যদি 10টা মিনিট আমি দিতে পারি, দ্যাট উইল বি এনাফ ফর স্কিন কেয়ার। ওই বয়সটাতে আমি প্রপার ওয়েতে যখন স্নান করছি, তখন যদি মুখটাকে একটা ঠিক মতো ক্লিনজার বা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিই, স্নানের পরে একটা ময়শ্চারাইজার লাগাই, আর বেরোনোর আধ ঘন্টা আগে একটা সানস্ক্রিন লাগাই সকালবেলা, তাহলে তো স্কিন কেয়ার হয়ে গেল। এবং রাত্রে বাড়িতে ফিরে আরেকবার মুখটাকে ধুয়ে নিয়ে ময়শ্চারাইজার লাগিয়ে শুতে যাওয়া। এইটার মধ্যে খুব কমপ্লেক্স ব্যাপার নেই, খুব জটিল ব্যাপার নেই। তার পড়াশুনো কোথাও হ্যাম্পার্ড হবে না। পড়াশুনো হোক, বাকি অ্যাক্টিভিটিস হোক, সেগুলো সব সুন্দরভাবে করা যায়। এটাকে গুছিয়ে করাটাই উদ্দেশ্য, শিখে নেওয়াটাই উদ্দেশ্য। কিন্তু সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ে বা সব কিছু দেখার ফলে যা ইচ্ছে হচ্ছে সব এক্সপেরিমেন্ট করা, এটা ভুল হবে। আমার মনে হয় এটা সব থেকে ভালো একটা প্রপার ডার্মাটোলজিস্টকে ফলো করা, তার চ্যানেল দেখা, তার থেকে শোনা, অথবা কখনো প্রয়োজন হলে তার কাছে গিয়ে একটা কনসালটেশন নেওয়া। এইটুকু করলে আমার স্কিন কেয়ারটা একদম প্রপার কাস্টমাইজড হয়ে যায়, আর সেটাকে ফলো করা যায়, খুব জটিল থাকে না। তা আমরা যারা সাধারণ মানুষ, তারা সাধারণত স্কিনের কোনো সমস্যা না হলে ডাক্তারের কাছে কি স্কিন কেয়ার শিখতে যাব, মানে এটা আমরা কেউ ভাবি না অনেস্টলি স্পিকিং। মানে আমার দর্শকরাও হয়তো তার সঙ্গে একমত হবেন, কিন্তু আপনি বলছেন দরকার, দ্যাট আই অ্যাকনলেজ। এবার কি হয়, ডাক্তারের কাছে যাচ্ছি না, এবার একটা ভালো প্রোডাক্ট দেখলে কার না ইচ্ছা করে যে আমি একটুখানি তাহলে মেখে দেখি। এবং এদেশে ফর্সা হতে চাওয়ার যে একটা আর্জ, সেটা আপনাকে আমি আর আলাদা করে কি বলবো। সোশ্যাল মিডিয়া এবং বিজ্ঞাপনের যে ফাঁদ, শুধু সোশ্যাল মিডিয়া বলবো না, এত যে কোম্পানি, এত যে ইনভেস্টমেন্ট, কোনটা ভালো কোনটা খারাপ বুঝবোটা কিভাবে? মানে এটা কি আপনারাও কখনো এই সমস্যায় পড়েন? আমার কিন্তু অনেক পেশেন্ট, এই 15 থেকে 25 বছরের পেশেন্ট, যারা শুধু আমার কাছে আসেন এটা বুঝতে যে আমি স্কিন কেয়ারটা কিভাবে নেব, আমার স্কিনটা ঠিক কিরকম, আমার জার্নি কি হবে, কখন আমি কি শুরু করবো। ডেফিনেটলি পজিটিভ। তাই জন্য আমি বারবার বলছি, এই বয়সে একটু ভুল হতে পারে, অল্প অল্প একটু অসুবিধা হতে পারে, একটা দুটো এক্সপেরিমেন্ট হতে পারে, কিন্তু ওই যে লার্নিং কার্ভটা থ্রু দিয়ে যাওয়া হচ্ছে, সেটাই কিন্তু লং রানে আমাকে স্কিন কেয়ার এক্সপার্ট বানিয়ে তুলবে এবং আমার স্কিনকে ভালো রাখতে হেল্প করবে। তাই এটার মধ্যে কোথাও কোনো আপত্তি আমার দিক থেকে নেই। খুব বেশি এক্সপেরিমেন্ট করা বা একদম সোশ্যাল মিডিয়া দেখে কিছু আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনস তৈরি করা খুব ভুল। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হলো ফর্সা হতে চাওয়া। ফর্সা হলে আমাদের লাইফে খুব বিশাল কিছু কোনো চেঞ্জই হয় না। সোসাইটি, এখানে ইন্ডিয়ান সোসাইটিতে কেউ কেউ ফর্সা হওয়াটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকেন। সেটা আমার মনে হয় ওই কলোনিয়াল টাইম থেকে তৈরি হওয়া একটা ভুল জিনিস আমাদের মধ্যে ঢুকে গেছে। যদি ফর্সা হলে ভালো কিছু হতো, তাহলে এপিজে আব্দুল কালাম ফর্সা হয়ে যেতেন, নেলসন ম্যান্ডেলা ফর্সা হয়ে যেতেন, ওবামা ফর্সা হয়ে যেতেন। তাই ফর্সা হলে কোনো চেঞ্জ লাইফে করা যায় না। রাদার ইউ শুড বি প্রাউড অফ ইন্ডিয়ান স্কিন কালার। কেন এটা আমি সায়েন্টিফিক্যালি বলছি। আমি জার্মানিতে ছিলাম, মিউনিকে ছিলাম, সেখানে প্রত্যেক দিন 10 জন পেশেন্ট মিনিমাম আমি স্কিন ক্যান্সারে দেখতাম। তার কারণ ছিল তারা ফর্সা। তাদের স্কিনে মেলানিন কম। মেলানিন মানে হলো যেটা আমাদের কালার দেয়। এই মেলানিনটা ছাতার মতন, রোদ থেকে, ইউভি রেডিয়েশন থেকে স্কিনটাকে ছাতার মতো বাঁচিয়ে রাখে। এক্স্যাক্টলি ছাতার মতন, কিন্তু ওরা স্কিনের নিউক্লিয়াসটাকে, স্কিনের সেলসগুলো নিউক্লিয়াসটা ঠিক ওপরে ছাতার মতো ডিস্ট্রিবিউটেড থাকে। তার জন্যে যাদের ফেয়ার স্কিন, তাদের মেলানিন কম, তাদের ইউভি রেডিয়েশন বেশি যায় এবং তাদের স্কিন ক্যান্সার অনেক অনেক বেশি হয়। সেই রেশিওটা কত যদি আমি এখানকার বলি, আমি লাস্ট 1 বছরে 2 জন স্কিন ক্যান্সার পেয়েছি গোটা 1 বছরে। যেটা প্রতিদিন 10টা ছিল, সেটা 1 বছরে 2 জন। তার মানে আমরা ব্লেসড যে আমাদের স্কিন ক্যান্সার হয়ই না। আমাদের স্কিন ক্যান্সার নিয়ে ভাবতেই হয় না। আর স্কিন ক্যান্সার বা মেলানোমা, যেটা সব থেকে ইম্পর্টেন্ট স্কিন ক্যান্সার, সেটা ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট ক্যান্সার। তার জন্য আমরা ব্লেসড। সো আপনাদের নিজেদের ইন্ডিয়ান স্কিন টোন নিয়ে প্রাউড হওয়া উচিত। বাইরের দেশে লোকে সান ট্যান তৈরি করছে,
ইভেন ক্রিম আছে একদম। যেগুলো লাগিয়ে ট্যান তৈরি করছে, ট্যান বেডে বসে থাকছে ট্যান তৈরি করার জন্য, দে আর লাইকিং আওয়ার স্কিন, কিন্তু আমরা মাঝে মাঝে ভুলে গিয়ে আমরা ফর্সা হওয়ার চেষ্টা এবং তারা করছি। ভারতের সমুদ্র সৈকতে আসে সেই একদম, স্কিন ট্যান একদম। করতে। সো আমাদের এই ভুলটা করা উচিত নয়। অথবা দেখলাম যে একটা প্রোডাক্ট খুব ট্রেন্ডিং, এখন প্রোডাক্ট ট্রেন্ড করা খুব সহজ, সেটা আমাদের ইয়াংস্টাররা হ্যাঁ, ভাবে হ্যাঁ, জানে, সবাই জানে। ফেসবুকে অ্যাড দিলে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড হয়ে যাবে, কিন্তু এই ট্রেন্ডিং বলেই সেটা ইউজ করবে এরকম নয়। ওরা সবাই কিন্তু রিসার্চ করে। তো যে কোনো প্রোডাক্ট যদি নতুন কিছু আপনারা দেখছেন, স্পেশালি ইয়াংস্টাররা দেখছে, তাহলে সেটাকে নিয়ে একটু পড়াশোনা করা, একটু রিসার্চ করা, তার অসুবিধেগুলো বুঝে নেওয়া। যদি মনে হয় যে এটা সত্যি প্রবলেম করতে পারে, বেটার টু অ্যাভয়েড ইট, তাহলে এটা সলভ করা যাবে। আর আরো মনে হয় এই আন্ডারস্ট্যান্ডিংটা করে নেওয়া ভালো যে শর্টকাটে কিছু হয় না। 7 দিনে ফর্সা বা 2 দিনে ব্রণ কমে যাওয়া বা 1 দিনে গ্লাস স্কিন, মানে শর্টকাটটা মনে হয় কোনো মেথড হতে পারে না। ট্রু, মানে কোনো কিছুই শর্টকাটে হয় না, প্রত্যেকটারই একটা এফোর্ট লাগে লাইফে, সেই এফোর্টটুকু দিতে তো হবেই। একদম। এবার একটা প্রশ্নে আসি, এটা নিয়ে আমিও খুব কনফিউজ, সেটা হচ্ছে অ্যাসিড মুখে মাখবো, এটা কয়েক বছর আগে অবধিও আমরা ভাবনার বাইরে। এখন দেখছি হাইলুরোনিক অ্যাসিড, আমি উচ্চারণও করতে পারি না, স্যালিসাইলিক অ্যাসিড, বিভিন্ন রকম অ্যাসিড নাকি স্কিনের বিভিন্ন বয়সে বিভিন্ন জন্য ভালো। তো সেগুলো সব সিরাম ফর্মে বা নানা ফর্মে বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। সবার স্কিনে সব বয়সে সব রকম অ্যাসিড ইউজ করা যায় কি? একদমই নয়। এই অ্যাসিড নিয়ে গল্প বলি, এমনও সময় হয়েছে যে এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো এত বেশি হাইপড যে আমাদেরকেও ভাবতে হয়েছে এটা কি ঠিক দেখছি, মানে এরকম ইনফরমেশন আমার কাছে জানা নেই, তো আমাদেরকেও সার্চ করতে হয়েছে। সো সোশ্যাল মিডিয়ায় এখন কন্টেন্ট এত স্ট্রং অ্যান্ড এত বেশি ক্যাচি হয়ে গেছে যেগুলো নিয়ে আমাদেরকেও ভাবতে বাধ্য করে। তাই জন্য সোশ্যাল মিডিয়ায় কিছু দেখে কোনো প্রোডাক্ট ইউজ করতে হলে একবার নয় বারবার ভাবা উচিত যে অ্যাম আই রাইট অর ইজ ইট ওকে টু ইউজ ইট, এটা ভাবনা চিন্তা খুব জরুরি। কিন্তু অনেক সময় কি হচ্ছে, এই অ্যাসিড নিয়ে যদি বলি, আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসেন যাদের মুখের মধ্যে চোখের চারিদিকে স্পেশালি প্রচুর চুল করছে, জ্বালা হচ্ছে, কখনো কখনো রস গড়াচ্ছে এই শীতকালটায়। আচ্ছা, আমরা যখন ওদেরকে জিজ্ঞেস করছি তখন বুঝতে পারছি সে স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে মুখ ধুচ্ছে, কারণ তার মনে হয়েছিল গরমকালে অয়েলি স্কিন, তাই সে স্যালিসাইলিক অ্যাসিডটা কন্টিনিউ করছে। তারপরে সে ভিটামিন সি লাগাচ্ছে, যেটা অ্যাসকর্বিক অ্যাসিড, আবার একটা অ্যাসিড। তারপরে সে রাত্রিবেলায় গ্লাইকোলিক অ্যাসিড লাগাচ্ছে, সপ্তাহে 2 দিন সে একটা গ্লাইকোলিক অ্যাসিড দিয়ে পিল করছে। তার ফলে কি হচ্ছে, আমাদের স্কিনের ওপরের যে প্রোটেকশনটা সেটা চলে যাচ্ছে। আর তার মধ্যে শীত পড়েছে, উইন্টার চলে এসেছে, আরো ড্রাই হয়েছে। তো যেগুলো সেন্সিটিভ এরিয়া, যেরকম চোখের চারিদিক, মুখের চারিদিক, নাকের পাশে, এই জায়গাগুলো আস্তে আস্তে অনেক বেশি ড্যামেজ হতে শুরু করেছে, তখন প্রবলেম দেখা দিচ্ছে। তো আমাদের স্কিনে নর্মালি অয়েল জরুরি। এই যে উপরে স্কিন অয়েল আছে বা লিপিড আছে, এইটা স্কিনকে প্রোটেকশন দেয়, এটাকে পুরো সরিয়ে দেওয়াটা উদ্দেশ্য নয়। এটা যদি পুরো সরিয়ে দিতে যাই, স্কিন প্রোটেকশন লুজ করবে, তখন বাইরে থেকে ইনফেকশন হতে পারে, বাইরের সানরে আরো ড্যামেজ করতে পারে, উইন্টার আরো ড্যামেজ করতে পারে, অ্যান্ড অলসো কলকাতাতে পলিউশন হাই, পলিউশন আরো ড্যামেজ করতে পারে। তার জন্য কখনোই আমরা প্রচুর অ্যাসিড লাগাতে থাকবো না। যদি প্রয়োজন হয় কিছু কিছু অ্যাসিড, সবগুলোই খুব ইম্পর্টেন্ট অ্যাসিড, ইম্পর্টেন্ট মেডিসিনস রাদার। এটা যদি একটু বলে দেন, মানে এই যে নিয়াসিনামাইড বলুন, হ্যালুরোনিক বলুন, স্যালিসাইলিক বলুন, মানে কোন অ্যাসিডের কি কাজ, খুব সংক্ষেপে বোঝার মতো করে যদি একটু বলে দেন। যেমন স্যালিসাইলিক অ্যাসিড, এটা কি করে, অয়েল কন্ট্রোলে হেল্প করে। আচ্ছা, এবার স্যালিসাইলিক অ্যাসিড আমি ফেস ওয়াশে লাগাবো নাকি স্যালিসাইলিক অ্যাসিড ক্রিম হিসেবে লাগাবো, সেই ডিসিশনটা নেওয়া কিন্তু নিজের পক্ষে একটু টাফ হতে পারে। ডার্মাটোলজিস্টই নেবেন, মানে এইটা কিন্তু আমিও একটু ক্লিয়ার করছি যে পরামর্শ ছাড়া পডকাস্টে শুনেছি করে নিলাম, এমনটা কিন্তু একেবারেই বাঞ্ছনীয় নয়। হাইলুরনিক অ্যাসিড, এটাও খুব ইম্পর্টেন্ট মলিকিউল, কিন্তু হাইলুরনিক অ্যাসিডের মলিকুলার ওয়েট না খুব হাই, তাই ওপরে লাগাচ্ছি, ওটা চামড়া নিচে গিয়ে কাজ করছে, এই ব্যাপারটা খুব টাফ, এরকম হয় না। এখন কিছু অ্যাডভান্স টেকনোলজি বেরিয়েছে যেখানে লো মলিকুলার ওয়েট হাইলুরনিক অ্যাসিড তৈরি করার চেষ্টা হয়েছে, যেগুলো একটু পেনিট্রেট করতে পারে, কিন্তু খুব ভালো যে কাজ করছে তা নয়। তাই ওপর থেকে হাইলুরনিক অ্যাসিড লাগিয়ে খুব বিশাল লাভ হয় না। কিন্তু হাইলুরনিক অ্যাসিডের একটা হাইগ্রোস্কোপিক ব্যাপার আছে, ও একটু ময়েশ্চার রিটেন করতে পারে, তাই জন্য ওটা ময়েশ্চারাইজারের মতো কিছুটা কাজ করে, তো সেটা গুরুত্বপূর্ণ জিনিস। আর এখন হাইলুরনিক অ্যাসিড না, ইনজেকশন চলে এসেছে, যেটা আমরা ডাইরেক্টলি চামড়ার নিচে দিতে পারি, বললেন যেটা স্কিনের ভিতরে পেনিট্রেট করবে, সেটা কিন্তু স্কিনের নিচে দিতে পারি যেখানে এটার প্রয়োজন, ডার্মিস লেয়ারে আমরা দিতে পারি, তো ওখানে ওটা ডেফিনেটলি বেনিফিট দেয়। এরপরে অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি, ভিটামিন সি মোস্টলি অ্যান্টি অক্সিডেন্টস ইন নেচার, মানে হলো চামড়ার উপর পলিউশন থেকে ড্যামেজ, রোদ থেকে ড্যামেজ, এইগুলো একটু হলেও আটকাতে পারে। তাই জন্য ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট সেরাম হিসাবে আমরা
ডেফিনেটলি ইউজ করতে পারি। এরপরে আসা একটু স্ট্রং অ্যাসিড যেরকম গ্লাইকলিক অ্যাসিড, এর ডিফারেন্ট পার্সেন্টেজের ডিফারেন্ট কাজ হয়। আচ্ছা। যখন লোয়ার পার্সেন্টেজে থাকে তখন এটা হালকা এক্সফোলিয়েটরের কাজ করে, মানে উপরের যে ড্যামেজ লেয়ারটা সেটাকে সরিয়ে দিতে হেল্প করে। যত হাইয়ার পার্সেন্টেজ ওর এক্সফোলিয়েশনের প্রপার্টিটা বেড়ে যায়, আর ওটা চামড়া নিচে গিয়েও কিছু কিছু বেনিফিট দেয়, কিন্তু সেটা মেডিকেল গ্রেড হয়ে যায়। সো 20%-এর উপরে গ্লাইকলিক অ্যাসিড কখনোই নিজেরা চেষ্টা করতে যাওয়া যাবে না, যদি করা হয়ও সেটা কিন্তু খুব প্রবলেম করতে পারে। সো এগুলো মোটামুটি অ্যাসিডসের কথা। নিয়াসিনামাইড, নিয়াসিনামাইড ইজ অলসো অ্যাক্টিভ অ্যান্ড রেটিনয়িক অ্যাসিড, বেসিক্যালি তারই ডেরিভেটিভ। নায়াসিনামাইডের একটু অ্যান্টি অ্যাকনে প্রপার্টি আছে, মানে ওটা কিছুটা কমেডোলাইটিক, কিছুটা সেবাম কন্ট্রোল, এই দুটো কাজ করে। তো নিকোটিনিক অ্যাসিড মানে নায়াসিনামাইড, এটা আমরা যদি কারো অ্যাকনে প্রোন স্কিন হয় তাহলে আমরা 2 বার লাগাতে পারি। বাট দ্যাট অলসো, এগুলো সবগুলো একসঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করা যাবে না, যেটা যেরকমভাবে প্রয়োজন সেভাবেই লাগানো উচিত। এবং এই পার্সেন্টেজের বিষয়টা, মানে আবারও আমি যেটা আর কি ঘুরে ফিরে বলবো, যে একজন ডার্মাটোলজিস্ট তিনি এইটাতেই এক্সপার্ট, তিনি এটা বলার জন্যই রয়েছেন আমাদের খুব কাছাকাছি। তো আমরা এই ধরনের কোনো অ্যাসিডিক জিনিসপত্র বা যেটা হয়তো আবার প্রচলিত জিনিসপত্রের একটু বাইরে ইউজ করার আগে পরামর্শ যেন অবশ্যই নিয়ে নিই। এবার আসি দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস, বোটক্স আর ফিলার। এই দুটো শব্দ অনেকেই শুনেছেন, কিন্তু এখনো অনেকের কাছে ক্লিয়ার নয় যে বোটক্স কি বা ফিলার কি, কিভাবে কি হয় ইত্যাদি। একদল খুব ভয় পান, ওই বাবা ওইসব আবার কে করতে যাবে, আর আরেক দল ভাবেন যে এসব না করলে তো মানে আমি বুড়ো হয়ে যাব, আমি তো স্বাভাবিক থাকতেই পারবো না। এই দুটোর মাঝখানে সত্যিটা কি? হোয়াট ইজ বোটক্স, হোয়াট ইজ ফিলার, কাদের জন্য দরকার, কাদের জন্য নয়? বোটক্স হলো একটা মেডিকেল গ্রেড মেডিসিন, যেটা কি করে, আমাদের যে মাসেলসগুলো আছে সেই মাসেলসগুলোকে একটু উইক করে দিতে পারে। এটা প্রথম শুরু হয়েছিল কেন না, যখন আনফর্চুনেটলি কারো স্ট্রোক হলো, স্ট্রোক হওয়ার পরে না হাতের মাসেলসগুলো স্প্যাজম হয়ে যায়, তো হাত সোজা হচ্ছে না, বা ঘাড়ের এখানটায় স্প্যাজম হয়ে গেছে সেটা সোজা হচ্ছে না, তো সেটা ফাংশনালিটিকে হ্যাম্পার করতো, মানে হাতটা আর কাজ করছে না। তো যে মাসেলটা স্টিফ হয়ে গেছে সেই মাসেলসে বোটক্স দিলে সেই মাসেলটা লুজ হয়ে গিয়ে আবার নর্মাল হয়ে যেত। সো সেটা অনেক বেশি ফাংশনালিটিকে আবার ফিরিয়ে দিত। তো এইটাই সায়েন্টিস্টদের অবাক করে যে এটাকে কি আমরা কোথাও অ্যান্টি এজিং ইউজ করতে পারি, এবং দেখা গেল এটাকে ঠিকমতো ডোজে প্রপারলি ইউজ করলে অ্যান্টি এজিংয়ের দারুণ কাজ করে। কীরকম না, আমরা বারবার এক্সপ্রেশন দিতে দিতে আমাদের মাসেলসগুলোকে স্টিফ করে ফেলি। কীরকম না, এরকম করি অনেক সময় এই মাসেলগুলো খুব স্টিফ হয়ে যায় এই জায়গাটাকে, অনেকের অভ্যেস আছে। হ্যাঁ, তখন মনে হয় কি উনি রেগে আছেন। আমার অনেক পেশেন্ট আছে যারা এসে ঢোকার পরেই মনে হয় খুব রাগী, কিন্তু কথা বলতে কি বোঝা যায় একদমই তিনি রাগী নন, বরং অনেক বেশি মিশুকে, অনেক বেশি জলি। তো এই যে ফলস ইমপ্রেশন তৈরি হয় আমাদের মাসেলসগুলোর জন্য, অথবা অনেকের কি হয় এই ফোরহেডের রিঙ্কেলসগুলো খুব বেশি থাকে, যেমন আমার একটু বেশি লাগছে, রাইট? তো এটা অনেক বেশি থাকে। কারো কারো বয়সের জন্য এখানে ভাঁজ তৈরি হয় চোখের চারিদিকে। এইগুলো ওভার ইউজ অফ মাসেলস হয়, এখানে প্রচুর ছোট ছোট মাসেলস আছে মুখের মধ্যে, তো সেগুলোর ওভার ইউজের জন্য এই জিনিসটা তৈরি হয়। তো আমরা যদি ওটাকে একটু উইক করে দিতে পারি, সেমি প্যারালাইজ করে দিতে পারি, তাহলে কি হবে, ওই রিঙ্কেলটা চলে যাবে। এটাকে কিন্তু এই মাসেলটাকে বন্ধ করে দেওয়া নয়। তো এইটা যদি প্রপারলি করা যায় তাহলে কারো স্টিফ মুখ লাগে না, রাদার তার ন্যাচারাল এক্সপ্রেশনটা ফিরে আসে। প্রথমে তো ছিল না, যখন কেউ অ্যাক্টিং করে তখন তার হয়তো একটা অ্যাংরি ফেস দেখানোর কথা নয়, কিন্তু তাকে দেখলেই তার এক্সপ্রেশন মনে হচ্ছে অ্যাংরি। হ্যাঁ, অনেকের হয় মুখ দেখলেই মনে হয় রাগী, আবার অনেকের উল্টোটা, মুখ দেখলেই মনে হয় হাসছেন, তিনি হয়তো খুব রাগী। রাইট। তো এই জিনিসটাকে একদম ঠিক করা যায়। আমার অনেক আছেন পেশেন্ট যারা কিন্তু অ্যাকচুয়ালি থিয়েটার ব্যাকগ্রাউন্ড, তারা বুঝতে পারেন এক্স্যাক্টলি আমার কোন মাসেলটা প্রবলেম করছে, কোন জায়গাটা ইস্যু হচ্ছে। তো তাদেরকে আমরা যদি সেটুকু জায়গায় অ্যাড্রেস করতে পারি তাহলে ওই জায়গাটা একদম কারেক্ট হয়ে যায়, ন্যাচারাল একটা এক্সপ্রেশন তৈরি হয়। এটা মুশকিল কোথায় হয়, এখন বোটক্স সবাই করতে চেষ্টা করছে, আনট্রেন্ড হ্যান্ডও করছে, তো তারা সব মাসেলকে বেশি প্যারালাইজ করে ফেলছে, বা প্রপার যেরকম প্রয়োজন সেরকম করতে পারছে না। তাহলে কি লাগছে, আমার এক্সপ্রেশন চলে যাচ্ছে, তো তখন স্টিফ লাগছে, মাস্ক ফেস লাগছে, ওই যে সবাইকে একই রকম দেখতে হয়ে যাচ্ছে, সবাইকে পুতুলের মতো লাগছে, তখন হচ্ছে। সো এটা যদি ঠিকমতো ভাবে করা যায় তাহলে এটা কোনো প্রবলেম করবে না, স্কিন ঠিক রাখবে। এবং এটা যদি সাপোজ আমি দুদিকে ঠিকমতো না করতে পারি, একদিকের আইব্রাও অন্যরকম হয়ে যেতে পারে, আরেকদিকের আইব্রাও অন্যরকম হয়ে যেতে পারে। সো এই ব্রাউ অ্যাসিমেট্রি তৈরি হতে পারে, চোখ একদিকে বেশি খুলে যেতে পারে, একদিকে কম খুলে যেতে পারে, একদিকে হাসি বেড়ে যেতে পারে, একদিকে হাসি হবে না, মানে খুব সার্জারির মতো, একদম খুব নিখুঁত ক্যালকুলেটিভ ডোজ। এবং যারা রেগুলার করছেন তাদের ক্ষেত্রে ডোজ ডিফারেন্ট হবে, কারণ আমরা তো জানি যে এই পেশেন্ট 6 মাস আগে করেছেন, আবার 6 মাস পরে লাগছে।
ফিলার্স ঠিক অন্য একটা গল্প। ফিলার্স দিয়ে নাকি মুখের শেপটা আমি মনের মতো করে নিতে পারি, যার জ লাইন নেই তার জ লাইন চলে আসবে, কাট কাট মুখ হবে, ঠিক নাক টাক শার্প হয়ে যাবে। এই যে এতক্ষণ হাইলোরনিক অ্যাসিড গল্প করলাম, ফিলার্স বেসিক্যালি হাইলোরনিক অ্যাসিড। আচ্ছা, এই হাইলোরনিক অ্যাসিড মেডিকেল গ্রেড তৈরি করা হয়েছে এইভাবে যাতে ওটা স্কিনের সঙ্গে ব্লেন্ড হয়ে যায়, কোনো রিয়াকশন না করে। এটা কিরকম, আমাদের বয়সের সঙ্গে সঙ্গে সাপোজ আমার এই জায়গা দুটো হলো হয়ে গেছে, গর্ত মতো, এটাকে আমরা বলি টেম্পোরাল হলোনেস। আচ্ছা। কারো এই মিড ফেসটা মানে এই মাঝের জায়গাটা বয়সের সঙ্গে শুকিয়ে গেছে, এটাকে ভলিউম লস বলি আমরা। তো এখানে ভলিউম লস, তার ফলে নিচে নেমে এসছে, এই জায়গাটা একটা ডিপ দাগ তৈরি হয়েছে, এটাকে আমরা নেজোলেবিয়াল ফোল্ড গাল বলি। তুবড়ে যাওয়া, একদম কিছুটা তাই, গাল তুবড়ে যাওয়া। লিপসটা ছোট হয়ে গেছে, ছোট হয়ে ভিতরের দিকে ঢুকে গেছে। নোজটা অন্যরকম হয়ে গেছে, চিনটা ছোট হয়ে গেছে, অথবা কারো চিনটা প্রথম থেকেই ছোট, প্রপোর্শনালি ঠিক নেই। এই সবগুলোকেই কিন্তু ঠিক মতো কারেকশন করে দেওয়া যায় এই ফিলার্স ইনজেকশন দিয়ে, এবং একটা আইডিয়াল ফেসে কনভার্ট করা যায়। কিন্তু এটা এরকম নয় যে প্রত্যেককে সেম বিউটি মডেল ফলো করবো, সবাইকে ঐশ্বর্য রায়ের মতো বানাবো, এইটা করতে গিয়ে মুশকিল হয়। কারণ ওয়েস্টার্ন বিউটি অ্যান্ড ইন্ডিয়ান বিউটি ইজ টোটালি ডিফারেন্ট। ইন্ডিয়ান বিউটিতে কি হয়েছে, অনেক অ্যানসেস্টার্স থেকে, অনেক ধরনের ট্রাইব থেকে আমরা এক হয়েছি। তো আমাদের এখন প্রত্যেকের ফেসের কিছু ডিফারেন্ট ফিচার্স তৈরি হয়েছে, যেগুলো কাস্টমাইজ না করলে অন্যরকম লাগবে। আমি আমার ফিলার্স নিয়ে যখন ট্রেনিং দিতে যাই, আমি এখন সারা ভারতে ট্রেনিং দিই এটা নিয়ে, বোটক্স, ফিলার্স এন্ড আদার ইনজেক্টেবলস নিয়ে। সেখানে আমি এটাই দেখাই যে আমরা যদি ওয়েস্টার্ন মডেল ফলো করি, তাহলে আমরা বেসিক্যালি একটা কিছুটা পুতুলের মতো বা মাস্কের মতো একটা ফেস তৈরি করে। এটা তো অভিযোগ বোটক্স নিয়ে। ইয়েস, মানে আমরা তো একটুখানি মানে খানিকটা ব্যাঙ্গের সুরেই বলি ও তো বোটক্স করে পুতুল হয়ে গেছে। মানে এটা তো একটু অনেক সেলিব্রিটিদেরও মনে হয় যে চর্চা চলে, গুঞ্জন চলে পেজ 3 গুলোতে যে সবাই একই রকম দেখতে হয়ে যাচ্ছে। কিন্তু এটার কারণ হচ্ছে বেশি বেশি ফিলার্স দেওয়া। আমরা যদি বেশি ফিলার্স দিই এবং একটা মোটামুটি রুল ফলো করে দিই, এখানে দিতে হবে ওখানে দিতে হবে, তাহলে ফেসটা একই রকম হবে। যদি আমরা ঠিক মতো ফিলার্স তার যেরকম প্রয়োজন সেরকম কাস্টমাইজ ওয়েতে দিতে পারি, তাহলে সবাই বলবে সুন্দর লাগছে, কিন্তু কি করা হয়েছে বা আনন্যাচারাল লাগছে এটা কখনো মনে হবে না, ন্যাচারাল লুকটা নষ্ট হবে না। এটা খুব ইম্পর্টেন্ট। একদম দুটো ইম্পর্টেন্ট জিনিস বলতে চাইবো তাহলে। একটা হলো প্রোডাক্ট। আমি যদি প্রোডাক্ট ভালো কোয়ালিটি না ইউজ করি, যেগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, তাহলে সেটা প্রবলেম করতে পারে। সেকেন্ড হলো যদি ট্রেন্ড হ্যান্ড না হয়, প্রপার ডার্মাটোলজিস্ট যিনি এটা নিয়ে ট্রেন্ড না হয়, তাহলে আনন্যাচারাল লুক হবেই। সেটা আমাদের আমি অনেক সেলিব্রিটি ইভেন বেঙ্গলেও দেখেছি যাদের ফেস শুধু হ্যান্ড না, তারও বোঝাপড়াটা, ওই যে কোন মুখে কতটা কোনখানে, এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং অভিজ্ঞতার সঙ্গে হোক বা তার নিজের চোখে হোক, এটাও খুব জরুরি। মানে এটা তো টেক্সট বুক ফলো করে দিলে হবে না, আমার যেটা শুনে মনে হচ্ছে। টেক্সট বুক খুব ইম্পর্টেন্ট বিকজ দ্যাট গিভ ইউ সায়েন্স, কিন্তু সবার জন্য একই রকম না। এন্ড ভিতরের মাসলস এর অ্যানাটমি, ভিতরের কি রক্তজালক আছে তার অ্যানাটমি, কোন মাসলস কিভাবে নষ্ট হচ্ছে বয়সের সঙ্গে, কোন বয়সে কতটুকু গেছে তার অ্যানাটমি, এগুলো খুব জটিল এবং খুব জরুরি। দেন কামস দ্য সেন্স অফ আর্ট। একদম, যদি আর্টিস্টিক সেন্স প্রপার না থাকে তাহলে এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর্টিস্টিক সেন্স, এটাই আমি বলতে চাইছি। সো দুটো একসাথে কম্বাইন করতে হয়, দ্যাট নিড আ লং টাইম টু লার্ন, এবং সেটা ইমপ্লিমেন্ট করতে পারলে খুব সুন্দর রেজাল্ট দেওয়া যায়। এবার একটা কথা বলুন, এই যে অ্যান্টি এজিং, এই শব্দবদ্ধটা আমরা যে এতবার করে আলোচনা বলছি, এবং সেখানে আপনি এই সুন্দর হওয়ার যে সায়েন্টিফিক মেডিকেল পদ্ধতিকে কি আপনি বুঝিয়ে বলছেন এত সুন্দর করে। অ্যান্টি এজিং মানে কি? অ্যান্টি এজিং মানে কি এরকম ভাবেই আমাকে যেন তেন প্রকারেণ সমস্ত মাসেলের জায়গায় রেখে ঠিক করে বয়স লুকোতে হবে, নাকি অন্যদিকে আমরা একই সঙ্গে গ্রেসফুলি এজিং কথাটাকেও খুব বলি। আমরা নীনা গুপ্তাকে দেখি, আমরা হেমা মালিনীকে দেখি, আমরা জানি না তারা কে কি করেছেন, কিন্তু আমাদের তাদের এজটাও খুব ভালো লাগে। আবার একই সঙ্গে আমরা নিজেদের এজ নিয়েও কোথাও একটা যে চিরতরুণ থাকতে কে না চায়, জোয়ান হতে চেয়েছিল গুপি বাঘা, মানে এটা সবার ইচ্ছা। আমি এটা নিয়ে তর্কের জায়গাটা নেই। তো এটা যদি একটুখানি সোশ্যাল অ্যাসপেক্ট থেকে যদি একটু বুঝিয়ে বলেন যে এই দৌড়টা, সাপোজ আমার বয়স 60, তখন কি আমার ভালো লাগছে না বলে আমি একটা ছেঁড়া জামা কাপড় পরে বসে থাকি? তা তো নয়। তখন তো আমি চেষ্টা করি একটু সুন্দর সাজতে, একটু হালকা মেকআপ করতে, ভালো জামা পরতে, আর একটু সুন্দর দেখতে। সেটাকে কি তাহলে গ্রেসফুল এজিং বলবো না? জাস্ট এটারই এক্সটেনশন যদি আমি ভাবি, আমার যখন একটু বেশি বয়স্ক লাগছে, আমার চামড়াগুলো কুঁচকে গেছে, আমার প্রচুর রিঙ্কলস পড়ে গেছে, সেটাকে আমি যদি গুছিয়ে নিতে চাই, তার মধ্যে তো আপত্তির কিছু নেই। রাদার এটাই গ্রেসফুল এজিং। আপনারা সেলিব্রিটি যারা দেখছেন, তারা গ্রেসফুল এজিং লাগছে বিকজ তারা এই ট্রিটমেন্টগুলো করে ঠিক লাগাচ্ছেন তার জন্যে।
এর মধ্যে কোথাও কোনো আপত্তি নেই, আমাকে সুন্দর দেখতে লাগবে, সেটা যে কোনো বয়স অবধি আমরা করতে পারি, এবং দ্যাট ইজ গ্রেসফুল এজিং। এটাকে নিয়ে মাঝে মাঝে কিছুজন না বুঝে কন্ট্রোভার্সি ক্রিয়েট করেন যে গ্রেসফুল এজিং মানে কোনো কেয়ার করা নয়। তো আমি যদি বোটক্স ফিলার্স করছি বা একটু আমার স্কিনকে ঠিক রাখার জন্য লেজার্স করছি, কেমিক্যাল পিলস করছি বা কোনো ট্রিটমেন্ট করছি, দ্যাট ইজ পার্ট অফ গ্রেসফুল এজিং। ভালো জামা কাপড় পরার মতন, নিজেকে একটু কেয়ার করার মতন, এর মধ্যে কোথাও কোনো আপত্তির কিছু নেই। বাট যেটা নিয়ে কথা হচ্ছিল, এগুলো বোঝার একটা জায়গা থেকে যায় যে এই ট্রিটমেন্ট যেগুলো বললাম এগুলো সবই কিন্তু বড় মেডিকেল গ্রেড প্রসিজার, এগুলোর অনেক কমপ্লিকেশনসও আছে, একদম এটা বুঝে নিতে হবে। যেমন ফিলার্স করতে গিয়ে কারো জায়গাটা ফুলে গিয়ে নীল হয়ে যেতে পারে, কোথাও গিয়ে রক্ত জমাট বেঁধে যেতে পারে, কোথাও এরকম হতে পারে লিপসটা দেখতে অদ্ভুত অন্যরকম হয়ে গেল। ইভেন এরকম হতে পারে যেই ফিলার্স ঠিকমতো জায়গায় না গেল, রক্ত জ্বালাকে ঢুকে গেল, সেটা গিয়ে চোখের অন্ধত্ব তৈরি করতে পারে, ব্রেনের স্ট্রোক তৈরি করতে পারে। আর কোনো ভুল হয়ে গেলে সেটা তো ইরিভার্সিবল আই গেস। না, সব ক্ষেত্রে তাই নয়। ট্রেন্ড হিন্ডে এটাই বলতে চাই যে অন্তত আমরা যদি কখনো কিছু প্রবলেম হচ্ছে অনেক আগে আইডেন্টিফাই করতে পারবো এবং সেটা আমরা প্রপারলি ম্যানেজ করতে পারবো। সো ওই জন্যেই কোথাও কোনো পার্লারে গিয়ে আনট্রেন্ড কোনো ডার্মাটোলজিস্ট নন, অন্য কোনো স্পেশালিটির কেউ, তাদের কাছে গিয়ে একটা ফিলার্স করে চলে এলাম, এটার কনসিকোয়েন্সেস খারাপ হতে পারে। একদম। এবং এইটা তো প্রচুর পার্লারে প্রচুর ছোট ছোট ইনস্টিটিউশন গজে উঠছে, যেগুলোর ট্রেন্ড হ্যান্ড কারা, কোন ডক্টর করছেন আমরা জানিই না। এইটা উচিত নয়, এটা ঠিক হওয়া উচিত। এবং বোটক্সের ক্ষেত্রেও তাই, বোটক্স যদি ঠিক জায়গায় না দেওয়া হয়, চোখ বন্ধ হয়ে গেল, চোখ খোলা যাচ্ছে না ভালো মতন, বা দেখা যাচ্ছে না, এরকম কিছু অসুবিধে, বা খুব অ্যাসিমেট্রি হয়ে গেল, একদিকের ব্রাউ উঠে গেছে, একদিকের ব্রাউ নেমে গেছে, যেটা করতে চাইলাম তার ঠিক উল্টোটা হলো, এরকম হতে পারে। তাই এগুলো থেকে সাবধান থাকা উচিত, একজন প্রপার ডার্মাটোলজিস্ট চুজ করা উচিত, সেখানে করা উচিত, এবং কি প্রোডাক্ট ইউজ করছি সেটা নিয়েও একটু ভাবনা চিন্তা করেই ইউজ করা উচিত। কিন্তু একটা বাজেটেরও ব্যাপার থাকে। আপনি যতটা নিখুঁত কাজের কথা বলছেন, নিশ্চয়ই এটা একটা খরচ সাপেক্ষ তো বটেই, এবং সেটা খরচটা ঠিকঠাক করে ঠিকঠাক জায়গায় গেলেই আমার মনে হয় ভালো ঠিকঠাক রেজাল্ট পাওয়ার জন্য। তো এই বাজেটের ব্যাপারটা অনেকে নিজের সাধ্যের বাইরে গিয়ে, ওই যে আবারও বললাম ফর্সা হব বা সুন্দর দেখাবো, এই কম্পিটিশনটার মধ্যে এমনই পড়ে যান তারা হয়তো বাজেটটাকেও অগ্রাহ্য করছেন। এইটাকে আপনি কিভাবে দেখবেন? মানে আমি বারবার যেটা বলতে চাইছি যে সম্প্রতি একটা ইন্টারভিউ দেখছিলাম, কেট উইন্সলেট, আমাদের ছোটবেলার টাইটানিকের সেই রোজ, তার বয়স হয়েছে, তারও শরীরে মেদ বেড়েছে, মুখে ভাঁজ পড়েছে, তিনি খুব জোরের সঙ্গে বলছেন যে আয়নার সামনে দাঁড়াও, নিজেকে দেখো, তুমি যেমন আছো তেমনই সুন্দর। সবাই একসঙ্গে একই পথে দৌড়িও না। আপনি যেটা বলছেন কার কোন ট্রিটমেন্ট দরকার, কে কি চান এবং সেটা কোন জায়গায় গিয়ে করবেন এই বোঝাপড়া, কিন্তু এতটা গভীরে না গিয়ে যখন আমি সেই কম্পিটিশনটাই পড়ে যাচ্ছি, অমুক সেলিব্রিটিকে দেখে আমি নিজেকেও সেই জায়গায় কল্পনা করছি, সেইটার কি কোথাও আপনার মনে হয় যে একটা ফিল্টার বা একটা ব্যারিয়ার কোথাও থাকা উচিত? না হলে ফল, আপনি যেটা বলছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু লোকে করে বেড়াবে, যেটা আলটিমেটলি আমাকে সৌন্দর্য দেবে না। দেখুন, পৃথিবীর কোনো জিনিসই, সেটা নেম হতে পারে, ফেম হতে পারে, মানি হতে পারে, কোথাওই তার কোনো লিমিট নেই। তো সেটার একটা ব্যালেন্স এবং এক্সপেক্টেড লিমিট থাকা উচিত নিজের কাছে। এই লিমিটটা কিন্তু আমরা অনেক সময় সোসাইটির কাছে উত্তর খুঁজতে গিয়ে সেট করে ফেলি, যেটা কিন্তু নিজের কাছে হওয়া উচিত। যদি কখনো মনে হয়, নট অনলি বাজেট, যদি কখনো মনে হয় আমি ঠিক আছি, আমার প্রফেশনালি হয়তো রিকোয়ারমেন্ট নেই, বা আমার আমি ভালোই লাগছে, আমি সব দিক দিয়ে ঠিক আছি, উই আর অল হ্যাপি, তাহলে প্রয়োজন নেই। যদি মনে হয় যে না আমার আরেকটু করলে ভালো হয়, তাহলে করুন। এই কারণেই এই সায়েন্সটাকে আমরা বলি ডিজায়ার ডার্মাটোলজি। মানে আমরা বলছি না যে আপনার একটা বড় চামড়ার রোগ হয়েছে, বড় এক্সিমা হয়েছে, অ্যালার্জি হয়েছে, যা ট্রিটমেন্ট করা দরকার, নাহলে প্রবলেম হতে পারে, সেটা নয়। রাদার আপনার ইচ্ছে করছে বলে আপনি আমাকে বলছেন, আমি আপনার যে ইচ্ছে সেটাকেও রেসপেক্ট করছি এবং সেটা যতটুকু ভালো করা যায় তার চেষ্টা করছি। সো দিস ইজ ডিজায়ার ডার্মাটোলজি। নিজের যেটুকু ইচ্ছে করে সেটুকুই যাওয়া উচিত, তার বাইরে খুব জোর করে কিছু নয়। অ্যান্ড উই ক্যান টক অ্যাবাউট বাজেট। এই বাজেটটাও না খুব সাবজেক্টিভ। আমার এরকমও হয়েছে, আমার পেশেন্ট এসছেন দেখে গৃহবধূ মনে হচ্ছে, সো আমি নিজেই হেজিটেট করছি ওনাকে কি এই কথাটা বলবো এতটা বাজেটের। তখন উনি নিজেই আমাকে বলছেন, না আমি ফিলার্স শুনে এসেছি, আপনি বলুন, আমি ফিলার্স করতে পারি। তো তখন আমি দেখেছি উনি স্পেন্ড করতে পারছেন। কেন? কারণ উনি কিছুদিন আগে ইউরোপ থেকে ঘুরে এসেছেন, ঘুরে এসে ওখানকার বাজেট উনি দেখেছেন, উনি প্রোডাক্টের নামও জানেন। তো এই বাজেটগুলো বেসিক্যালি ইন্ডিয়াতে অনেক অনেক চিপ, সেম প্রোডাক্ট। কিন্তু আমরা যখন ইউজ করছি, যেহেতু আমরা বাল্কে কিনতে পারি, আমাদের পপুলেশন বেশি, আমরা অনেক কম দামে করতে পারি। যদি এক্সাম্পল দিই, তাহলে 1 ml ফিলার
এটা আমেরিকাতে বা ইউরোপে যদি কস্ট হয় তাহলে $500 থেকে $1000, আচ্ছা তার মানে হলো মোটামুটি 50,000 to 1 lakhs 1 ml। সেটা এখানে আমরা 30,000-এরও নিচে করি অনেক পেশেন্টে। ওকে সো অনেক কম করতে পারি। যখন এটা অনেক বেশি অ্যামাউন্টে করছি, 5টা 6টা ফিলার্স একসঙ্গে করছি, তখন আরও কম করা যায়। তো কিছু কিছু প্রোডাক্টের আবার একটু দাম বেশি হয়, বাট আমরা এখানে অনেক কম রেটে প্রোডাক্টটা করতে পারি। যেমন অ্যাকনে স্কারের লেজার যদি বাইরের দেশে যান তাহলে আমার বন্ধুরাই করে, ইউরোপে ওটা 50,000-এর আশেপাশে বা 40,000-এর আশেপাশে পড়ে, আমরা সেটা 10,000 নিই, সেম মেশিন আচ্ছা সেম এক্সপার্টিজ। আমরা একই লেকচার গিয়ে দিচ্ছি ওদের দেশে, আমাদের এক্সপার্ট দেখাচ্ছে যে আমরা কিরকম করতে পারি কাজ, কিন্তু সেটা অনেক চিপ রেটে করতে পারি। সো এই রেটটাও কারো কারো ক্ষেত্রে আমাদের বেশি হতে পারে। হ্যাঁ। সেটার কারণ এটাও তো সাবজেক্টিভ, প্রোডাক্টটা প্রবলেম নয় বা এই ট্রিটমেন্টটার প্রবলেম নয়, সেটার কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা সেভাবে গ্রো করেনি, এটা প্রবলেম। আমরা 4th লার্জেস্ট ইকোনমি বলছি, অথচ আমরা গ্রো করতে পারিনি, এটা একটা আনফর্চুনেট থিং। এগুলো বেসিক প্রসিজার সবার অ্যাফোর্ড করতে পারা উচিত। আমরা আশা করবো যে ভবিষ্যতে কখনো সেরকম সোসাইটি হয়ে যাক যেখানে আমরা সবাই অ্যাফোর্ড করতে পারছি। এবং এটা একটা বড় মিথ ভাঙলো, মানে বোটক্স ফিলার্স শব্দগুলো শুনলেই মনে হয় আকাশ ছোঁয়া খরচ, ও তো মধ্যবিত্ত, আমি পারবো না, তা কিন্তু নয়। আমরা যদি একদমই নয়। আপনি একটা বিয়ের আগে মেকআপের কথা ভাবুন, আত্মীয়ের বিয়ে, ভাই বোন কারো একটা বিয়ে, তার জন্য আমি 2 ঘন্টার জন্য 50,000 দিয়ে দিচ্ছি। একদম ফটোগ্রাফির জন্য আমি ভাবছি আমি 1 লাখের উপরে দিয়ে দিচ্ছি। দিস ইজ ভেরি কমন নাও। এক রাতের জন্য শেষ, এক রাতের জন্য শেষ। অথচ যখন আমি একটা পার্মানেন্ট চেঞ্জ করতে যাচ্ছি, একটা অনেক বেটারমেন্ট করতে যাচ্ছি, এর সঙ্গে থাকবে, সেটার জন্য মাঝে মাঝে খরচ করতে হেজিটেট করছি। বিকজ আমাদের দেশে হেলথ কেয়ারটাকে এভাবে ভাবানো হয়েছে যে হেলথ কেয়ার ইজ কাইন্ড অফ ফ্রি। এটা তো ডিফিকাল্ট, বিকজ প্রোডাক্টের কস্টই অনেক হাই। যে ফিলার্সটা ইউরোপ থেকে আসছে বা আমেরিকাতে তৈরি হয়ে আসছে, তার কস্টই অনেক হাই। তো সেটাকে তো আপনি খুব কম রেটে করতে পারবেন না। অলসো এক্সপার্টিস অনেক হাই। যদি কোথাও খুব কম রেটে হয়ে যাচ্ছে, দ্যাট ইজ প্রবলেম। হয়তো তারা এক্সপার্ট নন বা তারা এমন একটা প্রোডাক্ট ইউজ করছেন যেটা খুব কম দামে চায়না থেকে এসছে, করা যাচ্ছে, এরকম টাইপ, যেটা ক্ষতিই করবে আলটিমেটলি ভালো করতে গিয়ে, হতে পারে। এই বোটক্স ফিলার্স দিয়ে এত কিছু জানলাম, ভাল লাগলো, আমার দর্শকরাও অনেক মেথ ক্লিয়ার হলো আমার মনে হয়। আরেকটা জিনিস খুব কমন, লেজার থেরাপি এখন আরো বেশি বোধহয় লোকে করছেন, এবং লেজারে কত কিছু হয়, কেউ আনওয়ান্টেড হেয়ার রিমুভ করছেন, কেউ পুরনো ক্ষতর দাগ সেটা মেলাচ্ছেন, ট্যাটু রিমুভ করছেন, মানে লেজারের একটা বড় জায়গা। আবার অন্যদিকে লেজার নিয়ে একটা সোশ্যাল মিডিয়াতেই শুনি, জানি না ঠিক না ভুল, লেজার করলে ক্যান্সার হয়, তো সেটা কার্সিনোজেনিক একটা থেরাপি। আবারও সেই কথা যে সাধারণ মানুষ যাবে কোথায়, কোনটা করবে, লেজারটা নিয়ে যদি একটুখানি বলেন, কারা করবেন, কিসে করবেন, কতটা উপকারী ইত্যাদি। সো ডার্মাটোলজি লেজার লাস্ট 30 ইয়ার্স থেকে রয়েছে, এবং এটাও অনেক বেশি রিসার্চ বেসড, অনেক সায়েন্টিফিক। সেজন্য কোনো কনফিউশন নেই যে এটা থেকে ক্যান্সার হয় না। একটা সহজ সায়েন্স বলছি, সায়েন্টিফিক এজন্যই বলতে বাধ্য হচ্ছি কারণ কোয়েশ্চেনটাও খুব গুরুগম্ভীর, ক্যান্সার হয় কি না। ক্যান্সার তখনই হয় যখন আমাদের সেলের ডিএনএ ড্যামেজ হয় এবং তার ডিএনএ চেঞ্জ হয়, তখন সেটা ক্যান্সার হতে পারে। এই ক্যান্সারটা তখন হয় যখন আয়োনাইজিং রেডিয়েশন আমাদের শরীরে যায়, আচ্ছা, তবে হতে পারে। ডার্মাটোলজি লেজার অ্যাকচুয়ালি নন আয়োনাইজিং রেডিয়েশন, তার থেকে ডিএনএ ড্যামেজ হওয়া বা ওই সেলের ডিএনএ চেঞ্জ হওয়া এটা পসিবল নয়। তাই জন্যে লেজার থেকে ক্যান্সার হয় না। কিন্তু ভারতবর্ষে এত বেশি লেজার নিয়ে মার্কেটটা প্রবলেম হয়ে রয়েছে যে কেউ একটা লাইট দিচ্ছেন পার্লারে, দিয়ে বলছেন লেজার করছি। লেজার ঠিক এরকম নয়, ইটস ভেরি স্ট্রং টুল। এটা একটা খুব স্ট্রং ইনস্ট্রুমেন্ট। আমরা লেজার দিয়ে না টিউমার অব্দি বাষ্পীভূত করে ফেলছি, ভেপোরাইজ করে ফেলছি। সো এখন চামড়ার উপরে টিউমারগুলোকে আমরা আর ছুরি কাঁচি দিয়ে কাটছি না, পুরোটাই অলমোস্ট লেজার দিয়ে হচ্ছে। লেজার লাইট দিলে ওটা পুরো ওটাকে ভেপোরাইজ করে দিচ্ছে। তার মানে হলো লেজার ইজ ভেরি স্ট্রং ডিভাইস, এটা আমি বোঝাতে চাইছি। এটা জাস্ট একটা লাইট নয়, কিন্তু এটার ডোজকে রেগুলেট করে এটা দিয়ে আমরা চামড়ার উপরে মিরাকল করতে পারি। যেমন আজ থেকে জাস্ট 10 বছর আগেও কারো চোট লাগলো, মুখের মধ্যে চোট লেগে প্রচুর কাটা দাগ তৈরি হলো, বা সেলাইয়ের প্রচুর দাগ হলো কারণ বড় সার্জারি করতে হয়েছে, সেগুলো আজকে ফ্র্যাকশনাল CO2 লেজার দিয়ে আমরা অলমোস্ট নর্মাল স্কিন করে দিতে পারি। আচ্ছা, কারো অ্যাকনে হয়েছিল, পুরো গালগুলো ভর্তি গর্ত 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 হয়ে গেছে,
যেটা আজ থেকে 10 বছর আগে কিচ্ছু করতে পারতাম না। আমরা বলতাম এটা স্কার আস্তে আস্তে যেটুকু হিল করবে সেটুকু হিল করবে, কিন্তু আজকে CO2 লেজার দিয়ে আমরা স্কারগুলোকে পুরো অলমোস্ট ভ্যানিশ করে দিতে পারি, বোঝাই যাবে না। দাগ থাকে ইয়েস, চিকেন পক্স হয়েছিল, স্মল পক্স আগে হয়েছিল, তার দাগ খুব বাজেভাবে হয়ে আছে মুখের মধ্যে, যেগুলো আগে কিছু করা যেত না। আপনারা একটা নাম নিচ্ছি, অমরেশপুরি দেখেছেন বোধহয়, ওমপুরি, ওনার পুরো গালে একটা অ্যাকনে স্কার, এই স্মল পক্স স্কারের দাগ, সেগুলো কিন্তু আজকে ঠিক করা যায় এইরকম লেজার দিয়ে। আনওয়ান্টেড হেয়ার, আগে আমরা কি করতাম, হেয়ার প্লাক করতাম, হেয়ারগুলোকে উঠিয়ে নিতাম, কিন্তু এখন লেজার লাইট চলে এসেছে, যে লাইটটা দিলে কি হবে, একটা গাছের গোড়া শুকিয়ে যাওয়ার মতন হেয়ারের রুটটা আস্তে 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 শুকিয়ে যাবে কিছু সেশনস করলে। তারপর ধরুন কারো দাগ হয়েছে বাজে, যে দাগটা যাচ্ছে না, চোট লেগে দাগ হতে পারে, মেলাজমা বা মেচেদা থেকে হতে পারে, অথবা কোথাও কোনো একটা প্রবলেম হয়েছিল, একনেই হয়েছিল, ওর থেকে দাগ হয়েছে, সেই দাগগুলো দাগ কমানোর লেজার দিয়ে ঠিক করে দেওয়া যেতে পারে। লেজার একটা লাইট যেটা দিচ্ছি সেটা দাগটাকে ভেঙে দিচ্ছে এবং বডি ওটাকে সরিয়ে নিচ্ছে। কারো বার্থ মার্ক, আগে বার্থ মার্কের কোনো ট্রিটমেন্ট করা যেত না, জরুল যেটাকে আমরা বলি, এখন লেজার লাইট দিয়ে জরুলকে পুরো সরিয়ে দেওয়া যায়, সময় লাগে একটু, কিন্তু পুরো সরিয়ে দেওয়া যায়। সো এরকম লেজার দিয়ে অসাধারণ ট্রিটমেন্ট করা যায়। গ্লো বা স্কিনের বিউটিফিকেশন তো আছেই, সেগুলো খুব সাধারণ, আমি ওগুলো ডিটেলসে যাচ্ছি না, কিন্তু লেজার দিয়ে অসাধারণ মিরাকল করা যায়, যেগুলো কিন্তু সেফ হ্যান্ড অ্যান্ড ইনস্ট্রুমেন্ট দুটো ডিজার্ভ করে। ইয়েস, যদি ঠিক জায়গায় না করানো হয় তাহলে ওখান থেকে বার্ন হতে পারে, ওখান থেকে ইনফেকশনস হতে পারে, ইভেন ওখান থেকে এমন দাগ হয়ে গেল যেটা সারানো যাচ্ছে না, এরকম হতে পারে। তো ঠিক জায়গায় করা উচিত, কারণ ইনস্ট্রুমেন্টগুলো খুব এক্সপেন্সিভ এখনো অবধি, খুব কম দামের লেজার এখনো অবধি ভারতে খুব বেশি নেই, যেগুলো আছে খুব চাইনিজ মার্কেট থেকে আসা, সেগুলো বেশি ফেভার না করাই ভালো। আর যিনি প্রপারলি ট্রেন তার কাছে করা উচিত, কারণ এটা শিখতেই বহু বছর লাগে, ইভেন ডার্মাটোলজি করার পরেও অনেক বছর শিখতে লাগে, MD করার পরেও। সো আপনি দেখে নেবেন ডার্মাটোলজিস্টের ডিগ্রি আছে কিনা, MD, DVD, DNB এইসবগুলো রয়েছে কিনা, তারপরেই আপনি এই ট্রিটমেন্টগুলো করবেন। এরকম আরও একটা খুব কমন জিনিস রেটিনাল, মানে সেটা কোনো ট্রিটমেন্ট নয়, রেটিনাল পার্সেন্টেজের হিসেব থাকে এবং দোকানে কিনতে পাওয়া যাচ্ছে, প্রেসক্রিপশন ছাড়াই পাওয়া যায়, মাখলেই নাকি বয়স কমে যাবে, ইয়াং হয়ে যাবে। সেই ঘুরে ফিরে সোশ্যাল মিডিয়া থেকে জানা জিনিসপত্রই আপনার কাছে জানতে চাইছি, কি ব্যাপারটা একটুখানি যদি বলেন। আবার এটা একটা অ্যাসিড, রেটিনোইক অ্যাসিডের ডেরিভেটিভ। তো রেটিনল ওয়ান অফ দ্য মোস্ট সায়েন্টিফিক্যালি প্রুভড অ্যান্টি এজিং ফর্মুলা, বাট এটাকে নর্মালি ব্যবহার করা যায় না। আমি নিলাম আর লাগিয়ে ফেললাম, করতে গেলে কিন্তু চামড়া পুড়ে যাবে। তার জন্যে এটা আমরা সবসময় বলি যে 35 এরকম এজ রেঞ্জে শুরু করা যায়, যদি স্কিন হেলদি অ্যান্ড নর্মাল থাকে এবং যা স্কিন কেয়ার অলরেডি প্র্যাকটিস করা আছে, মানে সে ক্লিনজার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন এগুলো লাগাচ্ছে অলরেডি, তখন রেটিনল ইন্ট্রোডিউস করা যেতে পারে খুব অল্প করে, প্রথম দিকটায় খুব অল্প অ্যামাউন্টে নিয়ে রাত্রের দিকে লাগানো, সেটা সপ্তাহে 2 দিন বা 3 দিন, তারপর আস্তে আস্তে ওটাকে বাড়িয়ে 5 দিন 6 দিন করা যায়। একদিন রেস্ট দেওয়া ভালো। খুব বেশি মাসাজ করা যায় না, দিনের বেলায় লাগানো যায় না, রাত্রের দিকে লাগাতে হয়, বিফোর ময়শ্চারাইজার অথবা 10-20 মিনিটস আফটার ময়শ্চারাইজার। আচ্ছা আচ্ছা। তো রেটিনল ডেফিনেটলি হেল্প করতে পারে। এখন রেটিনলের ডেরিভেটিভও অনেক চলে এসছে, যেগুলো অ্যান্টি এজিং বেনিফিট সিমিলার শো করছে। রেটিনল একটা মেডিকেল গ্রেড জিনিস, যেটাকে একটু ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে শুরু করলে ভালো হয়। যারা স্কিন কেয়ার নিয়ে সচেতন, যারা আয়নার সামনে দাঁড়িয়ে ভাবেন যে আরেকটু কি করে স্কিনটা সুন্দর করব বা নিজে সুন্দর হব ইত্যাদি, এই মুহূর্তে দর্শকদের অনেকেই সেটা ভাবছেন, তাদের জন্য আপনার সবচেয়ে বড় মেসেজ, একটা মিথ বাস্টিং মেসেজ কি হবে? স্কিন কেয়ার খুব জরুরি জিনিস, স্কিন কেয়ার শুরু করা উচিত, সেটা প্রপার স্কিনকে পরিষ্কার রাখা, ক্লিনজার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন এটা দিয়ে। স্কিন কেয়ার শুরু করার পর যদি মনে হয় কোনো অসুবিধে হচ্ছে, তাহলে একজন প্রপার ডার্মাটোলজিস্টের কাছে যাওয়া এবং তার হেল্প নেওয়া। সোশ্যাল মিডিয়ায় কিছু দেখে কোনো একটা প্রোডাক্ট ট্রাই করা অসুবিধার হতে পারে। অ্যান্টি এজিং ট্রিটমেন্টগুলো সবগুলো সায়েন্টিফিক, কিন্তু যদি আমরা ঠিক মেশিনস, ঠিক ইনস্ট্রুমেন্ট অথবা ঠিক প্রোডাক্ট ইউজ করি এবং সেফ ট্রেন্ড ডার্মাটোলজিস্টের কাছে যাই, তাহলেই এটা পুরো বেনিফিট দিতে পারে। অ্যান্টি এজিং মানে বয়সকে থামিয়ে দেওয়া নয়, কোনো ম্যাজিক নেই আমরা জানি, কিন্তু অ্যান্টি এজিং মানে এজটাকে আরও সুন্দর করে এনজয় করতে করতে যাওয়া। সেই এনজয়ের পথে যদি কোথাও মনে হয় নিজেকে একটু সুন্দর করতে চায়, ফিটফাট দেখাতে চায়, তাতে কিন্তু কোনো অন্যায়ও নেই। সবার জন্য সব সময়, সব বয়সে সব ট্রিটমেন্ট, সব সিরাম, সব ক্রিম হয়তো জরুরি নয়, কিন্তু
কার জন্য, কখন, কোনটা, কবে, কবে থেকে, কতটা, এই তথ্যগুলো জানা থাকা খুব জরুরি, যে জন্য ডাক্তারবাবুরা আমাদের কাছেই রয়েছেন। যে কোনো সময় আমরা তাদের পরামর্শ নিতে পারি এবং সমস্ত বিভ্রান্তি, ভয় পার করে সঠিক ট্রিটমেন্ট নিজের স্কিনকে দিতে পারি। আজকের এপিসোডটা দেখার পর কেউ যদি আয়নার সামনে দাঁড়িয়ে একবারের জন্যও ভাবেন আমি সুন্দর এবং আমি আরেকটু সুন্দর এইভাবে হতে চাই, তাহলেই কিন্তু আমাদের এই এপিসোডটা সার্থক। পডকাস্টটা ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্টে মতামত জানান, অবশ্যই শেয়ার করুন। ততক্ষণ দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।